চুপ করে দাঁড়িয়ে আছেন কেন ধ্রুব? বলুন, কি বলবেন? ধ্রুব আমার দিকে চেয়ে স্মিত হাসলেন। আমার সকল প্রশ্ন, রাগ, অভিমান কোনো কিছুকে তোয়াক্কা না করেই আলতো করে জড়িয়ে ধরলেন। মাথায় হাত বুলিয়ে অত্যন্ত নরম গলায় বললেন, শান্ত হও তুলতুলের আম্মু। আমি থমকে গেলাম ক্ষণিকের জন্য। মনে জমে থাকা সকল রাগ আপনা আপনি ধীরে ধীরে মাটি হয়ে যেতে লাগলো। নিজের অজান্তেই আমি শান্ত হয়ে গেলাম, একদম শান্ত। রাগ, অভিমান, জেদ সব কিছু হঠাৎই কিভাবে মিলিয়ে গেল কিছুতেই বোধগম্য হলো না। ভীষণ ক্লান্ত হয়েই ধ্রুবর বুকে মাথা এলিয়ে দিলাম। সারাদিনের ক্লান্তি, গ্লানিগুলো চোখের জল হয়ে নিজ শব্দে বিসর্জন দিতে লাগলো ওনার ঘামার্ত বুকে। ধ্রুব আগলে নিলেন আমাকে। ওনার স্পর্শে কোনো মিথ্যা সান্ত্বনা কিংবা মিথ্যা আশ্বাস নেই, আছে শুধু ভরসা আর বিশ্বাস। আর কি? ভালোবাসা। হয়তো তাই হবে। আমি জানি তুমি আমার উপর অনেকটা রেগে আছো। তোমার রাগ করাটাই স্বাভাবিক। তবে আমি চাই না তুমি রাগের মাথায় এমন কিছু বলে ফেলো যার কারণে রাগ কমলে তুমি নিজেই তার জন্য অনুতপ্ত হও। হ্যাঁ, আমি সাদাফের মতো বেখেয়ালি, বেপরোয়া, সেটা আমি মানছি। তবে আমি কখনো তোমাকে নিয়ে বেপরোয়া ছিলাম না, কখনোই না। আমার কাছের মানুষদের প্রতি বেখেয়ালি হয়নি। আমি নিজেকে বদলে নিয়েছি, বদলাতে বাধ্য হয়েছি। তোমাকে ভালোবাসার পর নিজের বেপরোয়া স্বভাবটা নিজের মধ্যে পুষে রাখার স্বপ্ন আমি দেখাতে পারিনি। কারণ আমি ভয় পাই, তোমাকে হারানোর ভয় পাই। সেই ভয় থেকেই নিজেকে আমি গুছিয়ে নিয়েছি বাউন্ডুলেপনা বাদ দিয়ে একজন দায়িত্বশীল জীবনসঙ্গী আর একজন ভালো বাবা হওয়ার চেষ্টা করেছি প্রতিনিয়ত। ধ্রুব থামলেন, ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলে আবারও বললেন, তবে আজ কেন এক কারণেই হয়তো আমি বেপরোয়া হয়ে গেছি। তুলতুলের এই অবস্থা, পাশে থাকতে পারিনি। এটা আমার ভুল, অনেক বড় ভুল। আর এই ভুলের জন্য তোমার রাগ করাই উচিত। মা হয়ে সন্তানের এমন অবস্থা দেখে ভয় পাওয়া স্বাভাবিক। শুধু তুমি একা নও, সব মায়ের জন্যই সন্তানের অসুস্থতা তার উপর ভয়ঙ্করভাবে প্রভাব ফেলে, দিশেহারা হয়ে যায়। তুমিও স্বাভাবিকভাবে ভয়ে, চিন্তায় সেই সময় আমাকে খুঁজেছ, কিন্তু পাশে পাওনি। তবে আমি জানি তুলতুল তোমার কাছে ভালো থাকবে। তোমার কাছে থাকা অবস্থায় কখনোই তুলতুলের কিছু হবে না। যে কোনো মাই তার সর্বস্ব দিয়ে সন্তানকে রক্ষা করে আগলে রাখে। তাই আমি না থাকলে তুলতুলের কি হবে সেই ধারণা আমি নিজের মাঝে আনতে চাচ্ছি না। আমি জানি তুমি আমাকে বুঝবে। আমি বুঝলাম। ধ্রুবর বলা প্রতিটি কথাতেই নিজেকে নীরব আর হিমালয়ের মতো শান্ত শীতল হিসেবেই আবিষ্কার করলাম। কান্না থেমে গেল। প্রায় প্রচণ্ড ক্লান্ত হয়েই থেমে গেলাম আমি। সকল ভয়, চিন্তা নিমিষেই কেটে গেল ধ্রুবর কথায়। আমাকে চুপ থাকতে দেখে ধ্রুব আমাকে ছেড়ে সোজা হয়ে দাঁড় করিয়ে দিলেন। দু হাতে আমার মুখ মুছে চুলগুলো ঠিক করে দিয়ে শান্ত গলায় বললেন, এখন চলো, একটু ঘুমাবে। না ঘুমিয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে। আমি মুখ দিয়ে টু শব্দ বের করলাম না। ধ্রুব নিজেই আমাকে ধরে নিয়ে সোফায় বসালেন। আমার মাথা ওনার কাঁধে রেখে খুব যত্নের সাথে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। আমি চুপ থাকলাম পুরোটা সময়। কিছু বলার মতো শক্তি কিংবা কথা কিছুই নিজের মাঝে খুঁজে পেলাম না। মিনিট খানেকের মাঝেই রাজ্যের ঘুম এসে আমার চোখে ধরা দিল। শেষ রাতে এসে একজন ভরসার মানুষ আর নিজের আশ্রয় খুঁজে পেয়ে নির্ভয়ে ঘুমে তলিয়ে গেলাম। গভীর ঘুমে আচ্ছন্ন হলাম আমি। আমি ডক্টরের সাথে কথা বলেছি। তুলতুলকে আপাতত 4 দিনের জন্য তাদের অবজারভেশনে রাখবে। আমি পিট করে চোখ মেরে তাকালাম। চোখ মেললে সামনে তুলতুলের পাশে ভাইয়াকে বসে থাকতে দেখলাম। বুঝলাম ভাইয়া এতক্ষণ ফিস করে কথা বলছে। আমাকে সজাগ হতে দেখে ভাইয়া বলল, কিরে, এতক্ষণে তোর ঘুম ভেঙেছে? কপাল কুঁচকে আমার চাহনি তীক্ষ্ণ হলো। ঘুম থেকে ওঠার পর মানুষের মস্তিষ্ক সচল হতে কিছুক্ষণ সময় লাগে। আমারও সময় লাগলো। চোখ থেকে পুরোপুরি ঘুমের ঘোর কেটে যেতে নিজের অবস্থা বোঝার চেষ্টা করলাম। পুরুষালী গায়ের তীব্র গন্ধ নাকে ভেসে আসছে। ঘাড় বাঁকিয়ে আমার বাহুতে পুরুষালী শক্তপোক্ত হাত দেখতে পেলাম। এটা ধ্রুবর হাত। আমার বলহীন শরীর পুরোটাই লেপ্টে আছে তার সাথে। আচমকাই কানের কাছে তীব্র এক ভূমিকম্প অনুভব হলো। খুব নিষ্ঠুরভাবে কিছু একটা লাফাচ্ছে। তৎক্ষণাৎ আমার হুঁশ ফিরল। ভীষণ লজ্জা আর অস্বস্তি নিয়ে ছিটকে দূরে সরে আসলাম সেই নিষ্ঠুর বুক থেকে। অবিন্যস্ত দৃষ্টি বারবার এদিক ওদিক তাকাচ্ছি। লজ্জায় ভাইয়ের দিকে তাকানোর ইচ্ছা
সাহস নিজের মাঝে খুঁজে পেলাম না। ধ্রুব গলা খেকড়িয়ে হাত পা ছেড়ে সোজা হয়ে বসলেন। আমি আর চোখে চাইলাম ওনার দিকে। বরাবরের মতোই শান্ত তার মুখ, ঠোঁটের কোণে স্বভাবগত সরল হাসি। দারুণ আগ্রহ নিয়ে তিনিও আমার দিকে তাকালেন। চোখাচোখি হলো। আবারও আগের মতোই অনুভূতিরা এসে ঝাপটে ধরল আমাকে। লজ্জায় দৃষ্টি সরিয়ে নিতেই ভাইয়ার মুখোমুখি হলাম। সরু চোখে আমার দিকে চেয়ে সহজ গলায় বলল, এত লজ্জা পাচ্ছিস কেন তুই? নিজের জামাইয়ের বুকে ঘুমিয়েছিস, অন্য কেউ তো আর না। ভাইয়ার কথা শুনে আমি ড্যাপ ড্যাপ করে তাকিয়ে রইলাম। ছোট থেকে ভাই আমার সাথে খুব ফ্রি। সারাক্ষণ মারামারি ঝগড়াঝাটি এসব আমাদের মধ্যে লেগেই থাকে, কিন্তু তাই বলে ধ্রুবর সামনে এমন কথা বলবে? ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আমি না হয় ঘুমিয়েছিলাম খুব, কিন্তু ধ্রুব, উনিই বা কেমন মানুষ? ভাইয়ের সামনেও কি আমাকে এভাবে জড়িয়ে ধরে বসা থাকা লাগে? ছেলে মানুষ বলতে নির্লজ্জ। লজ্জার ছিটে ফোঁটা তাদের মাঝে নেই। না আছে আমার ভাইয়ের মাঝে, আর না আছে ধ্রুবর মাঝে। থাক থাক ভাই, তোর আর লজ্জা পাইতে হইব না। তুই এখন ধ্রুব ভাইয়ের সাথে বাসায় গিয়ে একটু রেস্ট নিয়ে আয়। কাল থেকে খাওয়া দাওয়া না করে এখানে পড়ে আছিস। ভাইয়ার কথা শুনে আমি অস্থির হয়ে বললাম, না না, আমি তুলতুলকে এখানে একা রেখে যাব না। এত বেশি কথা বলিস কেন তুই? তুলতুল একা কোথায়? আমি তো আছি এখানে, আর মাও আসছে। আমাকে ফোন করেছে, বলেছে এখন রাস্তায় আছে, 5 মিনিটের মধ্যে চলে আসবে। ভাইয়ার ভারী কণ্ঠের গলার স্বর শুনে আমি খানিকক্ষণ চুপ থেকে নিম্নস্বরে বললাম, কিন্তু ভাইয়া। আমার কথার মাঝেই ধ্রুব উঠে দাঁড়ালেন। শার্টটির কলার ঠিক করতে করতে গম্ভীর কণ্ঠে বললেন, উকিল ঠিকই বলেছে। নিজে এখানে সারাক্ষণ এভাবে না খেয়ে দিয়ে বসে থাকলে তুমি নিজেই অসুস্থ হয়ে পড়বে। তখন তুলতুলের খেয়াল কে রাখবে? তাই কথা না বাড়িয়ে এখন আমার সাথে বাসায় চলো। দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। ধ্রুবর দিকে মলিন মুখে চেয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। আর কোনো বাক্য ব্যয় না করে থমথমে পায়ে তুলতুলের কাছে আসলাম। ভাইয়া তুলতুলের পাশ থেকে অন্য পাশে চেয়ে দাঁড়ালো। আমি শান্ত চোখে তুলতুলের দিকে চাইলাম। মেয়েটার দিকে তাকাতেই বুকে মোচড় দিয়ে চিনচিনে ব্যথা শুরু হলো। একদিনে কি হাল হয়েছে মেয়েটার। ঠোঁটমোট শুকিয়ে বিবর্ণ হয়ে গেছে মুখ। ঠোঁটের কোণের হাসিটা যেন কোথাও হারিয়ে গেছে। সবসময় খিলখিলি করে হাসিতে মেতে থাকা মেয়েটা হঠাৎ করে নিশ্চুপ হয়ে গেল। এই নিস্তব্ধতা, নিশ্চুপ থাকা মেনে নেওয়ার মতো না, কিছুতেই না। এই নীরবতা যন্ত্রণা, তীব্র যন্ত্রণা আর হাহাকারে আমি আলতো করে তুলতুলের কপালে ঠোঁট ছুঁইয়ে দিলাম। ধ্রুব এসেও তুলতুলকে চুমু দিয়ে আমাকে নিয়ে বেরিয়ে পড়লেন। সারা রাস্তা আমি আর কোনো কথা বলিনি। ধ্রুবও কিছু বলেননি। নীরবতায় কেটেছে সারা পথ। আপনি রুমে যে ফ্রেশ হয়ে নিন, আমি অন্য রুম থেকে ফ্রেশ হয়ে আসছি। ধ্রুব এই কথাটুকু বলেই অন্য রুমে চলে গেলেন। আমি স্থির চেয়ে রইলাম তার যাওয়ার পানে। পাশ ফিরে তাকাতেই দেখলাম মণিমা অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়ে আছেন। আমি বিস্ময় নিয়ে কিছুক্ষণ তাকিয়ে মণিমার এই চাহনির মনে খুঁজতে লাগলাম। পরেক্ষণে বুঝলাম ধ্রুবর আপনি সম্বোধন করা নিয়ে তিনি অবাক হয়েছেন। ধ্রুব হয়তো কোনো কিছু খেয়াল না করে আমাকে আপনি সম্বোধন করেছেন। আমি ইতস্তত করে বললাম, আমি রুমে যাচ্ছি মা। মণিমা যন্ত্রের মতোই মাথা নাড়লেন। আমি আর কোনো কথা না বলেই দ্রুত রুমে চলে আসলাম। ওনার কৌতূহল মেটানোর কোনো উপায় আমার জানা নেই, তাই যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে মণিমার কৌতূহলী চোখের আড়াল করতে চাইলাম। ফ্রেশ হয়ে রুম থেকে বের হতেই ধ্রুবর মুখোমুখি হলাম। দরজার কাছে থমকে দাঁড়িয়ে গেলাম আমি। বিস্ময়ের চাহনি স্থির করলাম ধ্রুবর নির্লিপ্ত মুখে। আধ ভেজা চুলগুলো লেপ্টে আছে তার কঞ্চিত কপালে। তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন আমার দিকে। ধূসর রঙের শার্টের কিছু কিছু জায়গা ভিজে আছে। আমি দৃষ্টি থামিয়ে নিজেকে যথাসাধ্য স্বাভাবিক করে নিলাম। তপ্ত শ্বাস অনেকে পাশ কাটিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আমার হাতে টান পড়ল। আমি চমকে ধ্রুবর দিকে চাইলাম। কোনো কিছু বুঝে ওঠার আগেই ধ্রুব আমার হাত টান দিয়ে ঝড়ের বেগে রুমে এনে দরজা লাগিয়ে দিলেন। আমাকে দরজার সামনে দাঁড় করিয়ে গম্ভীর গলায় বললেন, এড়িয়ে যাচ্ছেন কেন আমাকে? আমি হতভম্ব হয়ে গেলাম ধ্রুবর এখন কাজে। ধ্রুবর চোখে মুখে বিরক্তির রেশ। আমি শুকনো ঢুক গিলে মাথা নিচু করে চলে যেতে নিলেই ধ্রুব আমার হাত চেপে ধরলেন। অন্য হাতে আমার মাথা তুলে খানিকটা ঝুঁকিয়ে এলেন আমার মুখের দিকে। খানিকক্ষণ স্থির চেয়ে থেকে চাপা কণ্ঠে বললেন, এখনও রেগে আছেন আমার উপর? আমি তো সব কিছুই খুলে বলেছি। আমি প্রত্যুত্তর করলাম না।
অস্বস্তিতে দম আটকে আসার উপক্রম হলো আমার। ধ্রুব নড়ছেন না, আগের মতো এক দৃষ্টিতে ভ্রুকুচকে আমার দিকে চেয়ে থাকলেন। আবারও বললেন, আচ্ছা রাগ থাকলে সেটা প্রকাশ করুন, বকা দিন, ধমক দিন, দরকার পড়লে আমার গালে কয়েকটা চর বসিয়ে দিন, তবু এভাবে চুপ থেকে আমাকে এড়িয়ে যাবেন না। 3 দিন এই গালে একটা চর দিয়ে নিজের রাগ মিটিয়ে নিন। ধ্রুব সত্যি সত্যি তার ডান হাত গাল আমার দিকে বাড়িয়ে দিলেন। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। আমার বিস্ফোরিত চোখ জোড়া বেরিয়ে আসার উপক্রম হলো। লোকটা কি পাগল নাকি? এসব কী ধরনের অদ্ভুত কথাবার্তা? নির্ঘাত মাথায় সমস্যা আছে। না হলে কেউ কি নিজের বউকে কথা বলে? বউয়ের হাতে চর খাওয়ার এতটাই শখ ওনার? আমি হতাশ নিঃশ্বাস ফেলে ডান হাতে ওনার গাল সরিয়ে দিয়ে ক্ষীণ স্বরে বললাম, আমি এখনো আপনার উপর রেগে নেই। আসলে কালকের কথাগুলোর জন্য আমি সরি। তুলতুলের অমন অবস্থা দেখে মাথা ঠিক ছিল না, তাই রাগের বশে আপনাকে যা তা বলে ফেলেছি। আর এই কারণে কিছুটা লজ্জিত বোধ করছি বলে কথা বলতে পারছিলাম না। সরি। আমাকে কালকে ওভাবে কথা বলা কথা বলা ঠিক হয়নি। আমার কথা শেষ হতেই ধ্রুব অবাক চোখে আমার দিকে চাইলেন। কিছুক্ষণ তাকিয়ে থেকেই ঠোঁট প্রসারিত করে মন করা একটা স্নিগ্ধ হাসি দিলেন। সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ টেনে মধুর কণ্ঠে বললেন, তাহলে একটা চুমু দাও। আমি চোখ বড় বড় করে চাইলাম। ওনাকে ধাক্কা দিয়ে সরে যেতে চাইলেও পারলাম না। তিনি আগের মতো আমাকে ধরে রাখলেন। বাঁকা হেসে বললেন, থাক, তোমার কষ্ট করতে হবে না, আমি নিজে নিয়ে নিচ্ছি। দ্রব্য ঝোঁকে তার মুখ এগিয়ে নিয়ে আসতে লাগলেন আমার দিকে। আমি মূর্তির মতো জমে দাঁড়িয়ে রইলাম। বুক ধরপড় করছে আমার। এখনই বুঝি বুক চিরে বেরিয়ে আসবে হৃৎপিণ্ড। আচমকায় ধ্রুবর ফোন বেজে উঠল। ভীষণ বিরক্ত হয়ে তিনি সরে গেলেন। পকেট থেকে ফোন বের করে হতাশ চোখে তাকিয়ে দেখে রিসিভ করলেন। কি হলো? কিছুই বুঝতে পারলাম না। তিনি শুধু বললেন, আচ্ছা আমি আসছি। ধ্রুব ফোন কানে রাখে আমার দিকে চাইলেন। ব্যস্ত ভঙ্গিতে বললেন, আমার একটু জরুরি কাজে যেতে হবে। তুমি আম্মু আব্বুর সাথে তুলতুলের কাছে যেও। আমার কথার কোনো আক্ষেপ না করেই, অপেক্ষা না করেই ধ্রুব দরজা খুলে হনহনিয়ে চলে গেলেন। আমি দীর্ঘশ্বাস ফেললাম। ড্রয়িং রুমে আসতে আব্বুর প্রশ্নের মুখোমুখি হলাম, কিরে মা, ধ্রুব কই? আমি গাঢ় কণ্ঠে বললাম, অফিস থেকে হয়তো কোনো জরুরি কল এসেছে, তাই কিছুক্ষণ আগেই তাড়াহুড়া করে বেরিয়ে গেল। আব্বু অবাক হয়ে বললেন, আজ আবার অফিস কিসে? শুক্রবার আমাদের অফিস তো বন্ধ থাকে বলে গেলি? এই গাধা ছেড়ে জীবনেও মানুষ হবে না। আমি কোনো কাজ দেইনি, তাহলে আবার কিসের জরুরি কাজ? আবারও হয়তো শুরু করেছে নিজের গাধামির পরিচয় দেওয়া। আব্বুর আগে বিড় করে একের পর এক কথায় বলে যাচ্ছে। আমি নিজ শব্দে শুনছি আব্বুর কথা। ধ্রুব কোথায় গেলেন? অফিস ছাড়া তো তার কোনো কাজ নেই, তাহলে কিসের এত তাড়াহুড়া? কি এমন কাজ যে তুলতুলের কাছে না যেয়ে ওখানে চলে গেলেন? তুলতুল কেমন আছে ভাইয়া? ক্যাবিনে ঢুকেই গমগমে গলায় ভাইয়াকে প্রশ্ন করলাম। আচমকা আমার প্রশ্ন শুনে ভাইয়া কিঞ্চিৎ বিস্মিত হয়েই পেছন ঘুরে তাকায়। আমার পেছনই মণিমা আর আব্বু ক্যাবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন। আমি তাদের দিকে এক নজর তাকিয়ে আবারও ভাইয়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম। ভাইয়া তুলতুলকে আড়াল করে বসে থাকায় তুলতুলকে দেখা যাচ্ছে না। গম্ভীর মুখে আমার দিকে খানিকক্ষণ চেয়ে থেকে গাঢ় স্বরে বলল, তুই নিজেই দেখে নে। ভাইয়া তুলতুলের সামনে থেকে সরে এসে দাঁড়ালো। আমি সংকুচিত মনে তুলতুলের দিকে চাইলাম। সঙ্গে সঙ্গেই জল তরঙ্গের মতো হাসির দেখা মিলল। তুলতুল হাসছে, প্রাণোচ্ছল তার তরল হাসি। মনে হচ্ছে লুকোচুরি খেলায় ধরা পড়ে ভীষণ খুশি হয়েছে। ভাইয়া হাসতে হাসতে বলল, আমাদের তুলতুল পাখি একদম ঠিক আছে। ঘুম থেকে উঠেই আমার সাথে খেলছে, হাসছে, দুষ্টুমি করছে। ডক্টর এসে ওকে দেখে অনেক খুশি হয়েছে। এই বয়সেও অসুস্থতার একটা হাসি খুশি দেখে উনি মুগ্ধ হয়েছেন। বলেছে মানসিকভাবে সুস্থ থাকলে শারীরিক অসুস্থ খুব জলদি সুস্থ বিদায় নিবে, বেশি দিন হসপিটালে রাখতে হবে না। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে মানমুখী তুলতুলের দিকে এগিয়ে গেলাম। তুলতুল আমার দিকে ডাগর ডাগর চোখে তাকিয়ে আছে। অসুস্থতার জন্য মুখ শুকিয়ে যাওয়ায় যেন চোখ দুটো আরও বড় বড় মনে হচ্ছে। আমাকে হাসতে না দেখেই যেন তার চোখে কৌতূহল চিকচিক করছে। আমি তুলতুলের পাশে এসে বসতেই তুলতুল আধো আধো গলায় বলল, মাম্মু আসো। ভাইয়ার দিকে তাকিয়ে হাত নাড়িয়ে কয়েকবার একই কথা বলল তুলতুল। ভাইয়া এগিয়ে আসলো। আমি উঠে যেতেই ভাইয়া আবারও আগের জায়গায় বসলো।
তুলতুল কিছুক্ষণ ভাইয়ার আড়ালে চুপ করে লুকিয়ে থাকলো। আমি মণিমা আর আব্বু ভ্রুকুচকে তাকিয়ে আছি সেদিকে। খানিকক্ষণ পর তুলতুল ভাইয়ার হাতের ফাঁক দিয়ে মাথা বের করে ভয় দেখানোর ভঙ্গিতে ভাও বলে চিৎকার দিল। আমি অবাক চোখে তুলতুলের দিকে তাকিয়ে রইলাম। তুলতুল তার মামুর সাথেই তাল মিলিয়ে হেসে যাচ্ছে। মণিমা আর আব্বুও হেসে ফেলল। ভাইয়া আমাকে তাকিয়ে থাকতে দেখে বলল, আমাকে দোষ দিবি না, আমি তো শুধু একবার এমন করেছিলাম, কিন্তু তারপর থেকে তোর মেয়ে নার্স ডাক্তার যে আসছে তাকেই এমন করে ভয় দেখাচ্ছে। তোর মতোই স্বভাব পেয়েছে। তুইও ছোটোবেলায় একটা কিছু শুনলে সেটা এক নাগাড়ে বলা শুরু করতি। আমি হেসে ফেললাম। তুলতুলের হাসিতে চারপাশে আপনা আপনি খুশিতে মেতে ওঠে। এই মেয়েটা চুপ থাকলেই যেন সব কিছুতে বিষাদ আর অবচ্ছন্নতার ছোঁয়া লেগে থাকে। অনু, তোকে জিজ্ঞেস করব, আশা করি তুই আমাকে সত্যিটাই বলবি। আমি স্বপ্ন ঢুকিলে হ্যাঁসূচক মাথা নাড়ালাম। মণিমা আমার দিকে মুখ ঘুরে বসলেন। ভারী কণ্ঠে একের পর এক প্রশ্নের তীর ছুটতে লাগলেন আমার দিকে। তোর আর ধ্রুবর মাঝে কি এখনও কিছু ঠিক হয়নি? বিয়ের এতগুলো মাস পেরিয়ে গেছে, অথচ ধ্রুব এখনও তোকে আপনি সম্বোধন করে। এটা কেমন কথা? তোদের মাঝে কি এতটাই দূরত্ব যে একে অপরকে অপরিচিত মানুষদের মতো আপনি আপনি করে কথা বলতে হবে? যা নিয়ে ভয় পাচ্ছিলাম ঠিক তাই হলো। মণিমা এত সহজে এই কথা মাথা থেকে ঝেড়ে ফেলার মানুষ না। ওনার প্রশ্নের মুখোমুখি আমাকে হতে হবে সেটা আমি জানতাম, কিন্তু এই প্রশ্নগুলোর প্রত্যুত্তরে আমি কী জবাব দেব? ধ্রুব আর আমার মাঝে যথেষ্ট ভালো সম্পর্ক গড়ে উঠেছে, কিন্তু উনি আমাকে প্রায়শই আপনি সম্বোধন করে কথা বলেন। ওনার এসব কথা শুনেই অভ্যস্ত হয়ে গেছি, তাই আমিও এই বিষয় নিয়ে তেমন মাথা ঘামাইনি। কিন্তু মণিমাকে কি করে বোঝাবো? বিয়ে করলে বউকে তুমি তুমি করে ডাকতে হবে এমন তো কোনো নিয়ম নেই মা। তুলতুলের আম্মুকে আমি আপনি করে সম্বোধন করতে আমার ভালো লাগে, তাই আমি প্রায়শই তুলতুলের আম্মুকে আপনি আপনি করে কথা বলি। ধ্রুবর কণ্ঠস্বর শুনে আমি চমকে গিয়ে দরজার দিকে চাইলাম। অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন তিনি। মুখে কোনো সংকোচবোধ কিংবা অস্বস্তির চিহ্ন কিছুই নেই। সকালে বাসা থেকে বেরিয়েছিলেন জরুরি কাজের কথা বলে। সারাদিন পেরিয়ে রাত 9টা বাজে এসে তার দেখা মিলল। কী এমন জরুরি কাজ যে সারাদিন একবারও তুলতুলের খোঁজ নেননি? অফিস নেই, তাহলে আর কিসের এত কাজ? কিসের এত ব্যস্ততা? এসব প্রশ্ন করতে চাইলেও আমি করতে পারবো না। কোথায় যেন একটা অদৃশ্য বাধা কাজ করে। হয়তো রেস্টুরেন্টে বলা ধ্রুব সেই কথাগুলোই আমার মনে গেঁথে গেছে। মণিমা তিক্ত গলায় বললেন, নিজের বউকে কেউ আপনি সম্বোধন করে কখনো দেখেছিস? ধ্রুব ক্লান্ত ভঙ্গিতে আমাদের দিকে এগিয়ে এলেন। আমি সোফা থেকে দাঁড়াতেই তিনি মণিমার পাশে বসে পড়লেন। শার্টের উপরের একটা বোতাম খুলে ভ্রুক্ষেপহীনভাবে বললেন, কে কী করলো না করলো তা দেখার বিষয় আমার না। আমার যেভাবে ভালো লাগে আমি সেভাবেই নিজের বউয়ের সাথে কথা বলবো। তাছাড়া আমি তো বেশিরভাগ সময় তুমি সম্বোধন করে কথা বলি, তুমি দেখো না? মণিমা প্রচণ্ড রকম বিরক্ত হলেন। ধ্রুবর পাশ থেকে উঠে খানিকটা দূরে গিয়ে রাগান্বিত ভঙ্গিতে দাঁড়ালেন। চোখ মুখ শক্ত করে রাগী গলায় বললেন, তোদের যা ভালো মনে হয় তোরাই তাই কর, আমি আর কিছুই বলবো না। তবে হ্যাঁ, সময় থাকতে যেভাবে সময়ের মূল্য দিতে শেখা লাগে সেভাবেই মানুষ থাকা অবস্থায় তার মূল্য দিতে হয়। পরে হারিয়ে ফেললে আফসোস ছাড়া কিছুই করার থাকবে না। আর ধ্রুব, তুই জরুরি কাজের কথা বলে বাহিরে ঘোরাঘুরি না করে সম্পর্কের যত্ন নে। যত্ন ছাড়া কোনো কিছুই বেশি দিন টিকে না, মাথায় রাখিস। মণিমার কথা শুনে বুক ধক করে উঠল। হারিয়ে ফেললে মানে কি? ধ্রুবকে হারিয়ে ফেলার কথা তো আমি কখনোই ভাবিনি। ওনাকে হারিয়ে ফেললে কি শুধুই আফসোস হবে, নাকি এর চেয়েও ভয়ঙ্কর কিছু? আমার সব কিছুতেই ওনার অস্বস্তি খুঁজে পাই, অস্তিত্ব খুঁজে পাই। আর উনি হারিয়ে গেলে হয়তো আমি নিজেকেই হারিয়ে ফেলব। আমি নিজেও হারিয়ে যাব না, আর অন্য কাউকে হারিয়ে যেতে দেব না। তোমার ছেলে এতটাও কাপুরুষ না। আর বাকি রইল সারাদিন এখানে না থাকার আসার কথা। তার কারণ হলো আমি কিছু পার্সোনাল কাজে বিজি ছিলাম, তাই সারাদিন আসতে পারিনি, সরি। মণিমা আর কোনো কথা বাড়ালেন না। ধ্রুব আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তুলতুলের কাছে চলে যায়। বেশ খানিকক্ষণ তুলতুলের সাথে সময় কাটানোর পর মণিমা কাট গলায় বললেন, অনেক রাত হয়ে গেছে, তোরা এখন বাসায় যা। আজ রাতে আমি আর আপা থাকবো এখানে। মণিমার কথায় আমি কিছু বলবো তার আগে আম্মু রুমে এসে বললেন, হ্যাঁ, তোরা এখন বাসায় যা, তুলতুলকে নিয়ে চিন্তা করতে হবে না, আমরা আছি। আমি দমে গেলাম। তুলতুল আর ধ্রুবর হাসাহাসি করছে। ঘাড় বাঁকিয়ে তুলতুলের দিকে এক নজর চেয়ে মণিমার গম্ভীর মুখের দিকে দৃষ্টি স্থির করলাম। ধ্রুবর উপর রেগে আছেন তিনি, তা ওনার মুখ দেখে বোঝা যাচ্ছে।
হয়তো আমার উপরও রেগে আছে, তাই আমাদের দুজনকেই বাসায় পাঠিয়ে দিতে চাচ্ছেন। আমি দীর্ঘশ্বাস ফেললাম। কৃষ্ণবর্ণের মেঘে ঢেকে আছে রাতের আকাশ। ক্ষণে ক্ষণে দূর আকাশে নিষ্ঠুর গর্জন দিয়ে আলোকিত করছে চারপাশ। পরক্ষণে আবার ঘন অন্ধকারে ঘিরে নিচ্ছে শহরকে। ঝিরি ঝিরি শীতল হাওয়ার বেগ বেড়েছে প্রবলভাবে। প্রকৃতি জানান দিচ্ছে খানিকক্ষণ বাদে ঝমঝমিয়ে পৃথিবীর বুকে আছড়ে পড়বে বৃষ্টির কণা। গাছপালা এলোমেলো করে শুরু হবে বৃষ্টিকণার মন মাতানো নৃত্য। মিনিট খানিক পেরোতেই ধ্রুবনীত শব্দে এসে আমার পাশে রেলিং ঘেঁষে দাঁড়ালেন। আমি আর চোখে পরখ করলাম তাকে। সব সময়ের মতোই অতি স্বাভাবিক শান্ত স্বভাব তার। অদূর আকাশে তাকিয়ে আছেন মুগ্ধ নয়নে। চোখ দুটোকে তার অসীম মুগ্ধতা। বিদ্যুৎ চমকানোর আলোতেই চিকচিক করে জ্বলে উঠছে ওনার চোখ দুটো। ঠোঁটের কোণে স্নিগ্ধ তরল হাসি। আমার দৃষ্টি থমকে গেলাম আমি নিজেও। অদ্ভুত ভালো লাগার অনুভূতি এসে হানা দিল আমার মনের কোণে। অনুভূতিরা মিছিল করছে, তীব্র চিৎকার করে বলছে, এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য আমার চোখের সামনে। সবচেয়ে সুন্দর এবং শুদ্ধতম পুরুষ আমার দৃষ্টিতে নিবদ্ধ। ধ্রুব তাকালেন। ফ্যাল করে আমাকে দেখছেন। আমি এখনও তাকিয়ে আছি। ধ্রুবর ভুয়ো নাচানোতেই আমার হুঁশ ফিরল। দারুণ অস্বস্তি নিয়ে নিজের দৃষ্টি সরিয়ে নিলাম। এদিক ওদিক তাকিয়ে নিজেকে সংযত করার চেষ্টা করলাম। পরপর কয়েকবার ঢোক দিয়ে গলা পরিষ্কার করে মিহি কণ্ঠে বললাম, আপনি সম্বোধন করে কথা বলেন কেন? ধ্রুব মৃদু হাসলেন। সহজ গলায় বললেন, আজ থেকে আরও 15 বছর আগে আপনাকে তুই করেই বলতাম, কিন্তু সেদিন রেস্টুরেন্টে আপনাকে তুই বলায় আপনার প্রতিবাদ দেখে মনে হলো না, আর যাই হোক, এই গম্ভীর চরিত্রের মেয়েকে তুই বলা ঠিক হবে না। এই মেয়ে এখন আর ছোট নেই, গম্ভীর চাপা স্বভাবের রসহীন একটা মেয়ে। সম্মান দিয়ে কথা না বললেই হয়তো আমার গলা চেপে ধরবে, তাই আর কি আপনাকে একটু সম্মান দিয়ে কথা বলি। আমি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলাম ধ্রুবর দিকে। ভ্রুজোড়া কুচকে কপালে সূক্ষ্ম বলি রেখা পড়েছে আমার। ধ্রুবর চোখে মুখে হাসি। আমার চাহনি আরও তীক্ষ্ণ হলো। ঝাঁঝালো কণ্ঠে বললাম, আমি রসখসহীন মেয়ে, সম্মান দিয়ে কথা না বললে আমি গলা চেপে ধরব। আপনি তাহলে আমাকে নিয়ে এসব ভাবেন? আর এই হলো আপনার সম্মান দেওয়ার নমুনা? আমার কথা শেষ হতেই ধ্রুব শব্দ করে হেসে ফেললেন। ডান পাশের বাঁকা দাঁতটা স্পষ্ট দেখা যাচ্ছে। আমি ভ্রুকুচকে এক দৃষ্টিতে ওনার হাসির দিকে তাকিয়ে আছি। আচমকাই উনি হাসি থামিয়ে ফেললেন, ঝুঁকে এলেন আমার দিকে। হঠাৎ করে ওনার হাসি থেমে যাওয়ায় আমি হকচকিয়ে গেলাম। অথচ তিনি স্বাভাবিক ভঙ্গিতেই গাঢ় স্বরে বললেন, আপনাকে 3টা সত্য কথা বলার আছে। কিসের সত্যি কথা? 1, আমি সত্যি আপনাকে মন থেকে সম্মান করি। 2, আমার ভালো লাগে, তাই আমি আপনি সম্বোধন করে কথা বলি। তাছাড়া অন্য সব কাপলদের মতো আমাদের মাঝেও যদি একই জিনিস হয় তাহলে সেটা বোরিং লাগবে, তাই আমরা না হয় অন্য সবার থেকে একটু আলাদা হলাম। 3, আমি আপনাকে ভালোবাসি, আর আপনিও আমাকে ভালোবেসে ফেলেছেন। আর আপনিও আমাকে ভালোবেসে ফেলেছেন। খুব অসাবধানতার সাথে নিজেকে আমার হাতে তুলে দিয়েছেন। আমি অপ্রস্তুত হয়ে 2-1 পা পিছিয়ে গেলাম। আমতা করে বললাম, এসব আপনি কি বলছেন? সত্যি কথাই বলছি। কেন, আমার কথা বিশ্বাস হচ্ছে না আপনার? ধ্রুব ভ্রু নাচিয়ে আমাকে প্রশ্ন করলেন। আমি প্রত্যুত্তর করলাম না, ইতস্তত করতে লাগলাম। আমি ধ্রুবকে ভালোবেসে ফেলেছি। সত্যি কি তাই? ভালোবাসা কি বারবার হয়? এত তাড়াতাড়ি একজনের জায়গায় অন্যজনকে বসানো যায়? এটা কি সম্ভব? এসবের উত্তর আমার জানা নেই। ধ্রুব আমার হাতে হ্যাচকা টান দিয়ে তার কাছে নিয়ে গেলেন। আমি কেঁপে উঠলাম ওনার স্পর্শে। চোখ বড় বড় ওনার দিকে চাইলাম। শহর তলিয়ে ঝমঝম বৃষ্টি শুরু হলো। হিমশীতল বৃষ্টিকণার স্পর্শে আলাদা এক শিহরণ বয়ে গেল সর্বাঙ্গে। ঠিক এই শীতল আবহাওয়ার মতোই ধ্রুবর চাহনি, নিজেকে হারিয়ে ফেলার মতো এক অচেনা বৃষ্টি স্নান শহর আছে এই চোখে। তোমার চোখ দুটোই বলে দেয় তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছো। আমার দিকে তাকানোর ধরন আর তোমার চাহনি সবটাই বলে দেয় তুমি আমাকে আবদ্ধ হয়েছ। আমার স্পর্শ আগের মতো অস্বস্তি বোধ না করে লজ্জায় কেঁপে ওঠা সেই অনুভূতি বলে দেয় তুমি আমাকে অনুভব করো। এত কিছুর পরিবর্তন হলো, অথচ তুমি তা লক্ষ্য করলে না। তবে আমি সবটাই লক্ষ্য করেছি, আর আমি এটাও জানি তুমি এই অনুভূতির মুখোমুখি হতে চাচ্ছ না। হয়তো ভয়ে নিজেকে আড়াল করে নিচ্ছ। আমি তোমাকে জোর করতে পারবো না, শুধু বলবো আমি কখনো তোমাকে ছেড়ে যাব না।
আর তোমাকেও যেতে দেব না। যতদিন না তুমি নিজের মুখে তোমার ভালোবাসার কথা বলবে, ততদিন আমি শুধু অনুভব করব তোমার না বলা অনুভূতি আর অপ্রকাশিত ভালোবাসা। অনেক কথা বলে ফেললাম, টায়ার্ড হয়ে গেছি। এবার একটা চুমু দাও তো সানশাইন। ধ্রুব শেষের কথাটা শুনেই আমি বিষম খেলাম। ধ্রুব ঝংকার তুলে হাসতে লাগলেন। বৃষ্টির শব্দের মতোই তার হাসির শব্দ ছড়িয়ে পড়ল সর্বত্র। আমি এক মনে তাকিয়ে রইলাম ধ্রুবর দিকে। আমি সত্যিই ভয় পাচ্ছি। আবারও ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার ভয়। ধ্রুবকে হারিয়ে ফেলার ভয়। ভালোবাসার সম্পর্ক এক পর্যায়ে তিক্ততার সম্পর্কে পরিণত হয়ে যাওয়ার ভয়। হ্যাঁ, আমি ভয় পাচ্ছি আমার অনুভূতির মুখোমুখি হতে। ধ্রুব সবটাই বুঝতে পারেন, আমি না বললেও তিনি বুঝতে পারেন। ফোনের তবে তীক্ষ্ণ শব্দে আমি ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলাম। ধ্রুব ফোন হাতে নিয়ে হতাশ ভঙ্গিতে তাকিয়ে আছেন। আমি কৌতূহলী চোখে চেয়ে রইলাম ধ্রুবর দিকে। ধ্রুব ম্লান হেসে বললেন, বৃষ্টির বেগ বেড়েছে, আপনি রুমে যান, না হলে পুরোপুরি ভিজে যাবেন। আমি বুঝলাম ধ্রুব স্পেস চাচ্ছে ফোনে কথা বলার জন্য। আমি নিজ শব্দে রুমে চলে আসলাম। কিছুটা দূরে আসতেই ধ্রুবর চাপা কণ্ঠস্বর শুনতে পেলাম। এত রাতে কল করেছো কেন? আমি থমকে গেলাম ধ্রুবর কথা বলার ধরন আর আন্তরিকতা শুনে। চিন্তিত শোনাচ্ছে তার গলার স্বর। কে ফোন করেছে? সকালেও এক ফোন কলেই সব কিছু ফেলে দিয়ে চলে গেলেন, আর এখন এত রাতে? ধ্রুব ভাইয়ের কী হয়েছে রে অনু? ইদানিং খুব ব্যস্ত থাকে মনে হচ্ছে। এখানেও তো তুলতুলের কাছে বেশি আসে না। ভাইয়ার কথায় খানিকখানের জন্য আমি আপনা আপনি থেমে গেল আমার হাত। নিজের অজান্তে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। নিজেকে যথাসাধ্য সংযত করে আবারও তুলতুলের জামা কাপড় ভাঁজ করে ব্যাগে গুছিয়ে রাখতে লাগলাম। ভাইয়ার প্রশ্নাত্মক চোখ জোড়া এখনও প্রতিউত্তরের আশায় স্থির চেয়ে আছে আমার দিকে। তবে আমি প্রতিউত্তর করলাম না। তুলতুলের সকল জিনিসপত্র ব্যাগে গুছিয়ে বেডের পাশে রাখলাম। কিছুক্ষণের মধ্যে তুলতুলকে নিয়ে আবারও বাড়ি ফিরব। বিষাদ আর একাকিত্বে ঘেরা বাড়িটা আবারও তুলতুলের প্রাণোচ্ছল হাসিতে মুখরিত হয়ে উঠবে। স্বস্তির নিঃশ্বাস ফেলে তুলতের ঘুমন্ত মুখের দিকে এক নজর চাইলাম। 3 দিন ধরে মেয়েটা হসপিটাল ক্যাবিনে পড়ে আছে, অথচ ধ্রুবর দেখা পাওয়া যেন দুষ্কর হয়ে উঠেছে এই সময়টায়। উনি এতটা বেখেয়ালি আর বা ব্যস্ত আগে ছিলেন না। তুলতুলের অসুস্থতার সাথে সাথেই যেন ওনার ব্যস্ত পালা দিয়ে বেড়েছে। সারাদিনে তাকে একবার দেখতে পাওয়াই ভীষণ ভাগ্যের ব্যাপার হয়ে গেছে সবার জন্য। ভাইয়া সোফায় বসে ফোন টিপছে। আমি নিজ শব্দে এসে ভাইয়ার পাশে বসলাম। ঠোঁটের কোণে ম্লান হাসির রেখা টেনে নিয়ে সহজ গলায় বললাম, উনি কিছুদিন ধরে অফিসের কাজে একটু ব্যস্ত, তাই তুলতুলের সাথে বেশি সময় কাটাতে পারে না। ভাইয়ার ফোনের দিকে দৃষ্টি স্থির রেখেই বলল, সত্যিই ব্যস্ত, নাকি তুই আবার ওনার সাথে কোনো ঝামেলা টামেলা পাকিয়েছিস? ভাইয়া কথাটা বলেই মাথা তুলে আমার দিকে সন্দেহের দৃষ্টি নিক্ষেপ করলো, আর আমি কিছুটা সময় চুপ থেকে ঝাঁঝালো কণ্ঠে বললাম, তোর কি মনে হয় আমি সবসময় শুধু ঝামেলাই পাকাই? ধ্রুব ভাইয়ের মতো ভালো আর শান্তশিষ্ট স্বভাবের মানুষ কখনো ঝগড়াঝাটি করবে বলে মনে হয় না। আর তুই হলি পেতনি। পেতনিরা সবার সাথে ঝামেলা করে বেড়াবে, এটাই তার আসল কাজ। আমি জ্বলন্ত চোখে ভাইয়ার দিকে চাইতেই ভাইয়া জোরপূর্বক দাঁত বের করে হাসলো। সোফা থেকে উঠে ফোন পকেটে রাখতে রাখতে ব্যস্ত ভঙ্গিতে বলল, বিকেল হয়ে গেছে, চল এখান থেকে, তোকে তোর শ্বশুর বাসায় দিয়ে আসি। বাকি সত্য কথা অন্য আরেকদিন বলবো। আমি ভ্রুকুচকে তিক্ত গলায় বললাম, এসব তোর সত্য কথা? ভাইয়া কিছুই বলল না। আমার দিকে চেয়ে দাঁত কেলিয়ে হাসলো। আমাকে রাগানোর মিশন কমপ্লিট হয়েছে তার। ভাইয়া ঘুমন্ত তুলতুলকে খুব সাবধানে কোলে নিয়ে অন্য হাতে ব্যাগ তুলে নিল। আমি দ্রুত পায়ে ভাইয়ার কাছে এসে বললাম, ব্যাগটা আমার কাছে দে। তুই তুলতুল আর ব্যাগ একসাথে নিতে পারবি না। তোরা তো পাগনামি করতে হবে না, আমার যথেষ্ট শক্তি আছে। আমি তোর মতো বাতাসের সাথে উড়ে বেড়াই না। যা সর। ভাইয়ার এক মুহূর্তে দেরি না করে ক্যাবিন থেকে বেরিয়ে গেল। আমি এক মনে তাকিয়ে রইলাম ভাইয়ার যাওয়ার পানে। চোখের সামনে ভাসছে ভাইয়ার কাঁধে চড়ে ঘুরে বেড়ানোর স্মৃতিগুলো। বেশি দিন তো না, এই তো সেদিনেরই তো কথা। এই রুম থেকে ওই রুমে যেতেই ভাইয়ার কাঁধে চড়ে যেতে হয়েছে। আমার চেয়েও বেশি ভাইয়া আনন্দ পেত আমাকে তার কাঁধে চড়িয়ে। আর এখন আমার সেই জায়গাটা আমার মেয়ে পেয়েছে। চোখের সামনে যেন আবারও আমার ছোটোবেলা দেখতে পাচ্ছি। ভাইয়া কর্কশ গলায় আমাকে ডাকলো। আমি ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলাম। মুচকি হেসে ভাইয়ার পিছু পিছু হাঁটা শুরু করলাম। বৃষ্টি স্নান বিকেল। ঘণ্টা খানেক হলো বৃষ্টি থেমে প্রকৃতি শান্ত হয়েছে।
মেঘহীন ঝকঝকে পরিষ্কার আকাশ, ঝিরিঝিরি হিমশীতল বাতাস বইছে চারপাশে। কোলাহলপূর্ণ শহরটাতে ঝুপ করে নীরবতা নেমে গেল। বৃষ্টি ভেজা পিচটালা রাস্তার পাড় দিয়ে নিঃশব্দে হাঁটছে লাজুক প্রেমিকা আর তার পাশেই মুগ্ধ নয়নের প্রেমিক পুরুষ। বৃষ্টির স্নিগ্ধতায় মেতে উঠেছে প্রেমিক প্রেমিকার মন। আমি মুগ্ধ হয়ে গাড়ির জানালা দিয়ে বাহিরের দৃশ্য দেখছি। রাস্তায় চমকে থাকা পানিতে গা ভিজিয়ে পথশিশুরা খেলছে। কি সুন্দর প্রাণ খেলা তাদের হাসি। এই হাসিতে নেই কোনো চিন্তা কিংবা বিষাদের ছোঁয়া। সব কিছুর মাঝেই আচমকায় আমার দৃষ্টি আটকে গেল দুটো মানুষের দিকে। রাস্তার পাশে ফুটপাত দিয়ে পাশাপাশি হাঁটছে দুজন। লাল জামা পরা খোলা চুলের মেয়েটা এক নজরে তাকিয়ে আছে তার পাশে হাঁটতে থাকা মানুষটার দিকে। খুব মনোযোগ দিয়ে শুনছে মানুষটার কথা। ক্ষণিকের জন্য নিজের দু চোখটাকে অবিশ্বাস করতে ইচ্ছে হলো এই মুহূর্তে। ঝট করে আমি চোখ বন্ধ করে ফেললাম। আবারও পূর্ণাঙ্গ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে দেখতে চাইলাম মানুষটাকে। তবে আর তা সম্ভব হলো না। ঘুমন্ত তুলতুলের তোয়াক্কা না করে গাড়ির স্পিড আগের চেয়েও বাড়তে লাগলো। আচমকাই ভাইয়া হড়বড়িয়ে বলে উঠল, অনু শোন না, তোকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। মনে আছে একটা মেয়ে দেখতে গিয়েছিলাম, তারা তো বিয়ের কথা ফাইনাল করতে যাচ্ছে। তোর কি মনে হয় আমার এখন বিয়ে করা উচিত? কয়েক মাস হলো আব্বুর ব্যবসায় মন দিয়েছে, এখনই সবাই বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। খুব জলদি হয়ে যাচ্ছে না? কিরে কথা বলছিস না কেন? তোকে কিছু বলছি আমি, আমাকে একটু সাহায্য কর। হঠাৎ করে ভাইয়ার এমন ব্যবহারে আমি কিছুটা বিস্মিত হলাম। মাথাটা এলোমেলো লাগছে। আমি কি সত্যি দেখলাম নাকি আমার মনের ভুল ছিল? মানুষটা কি সত্যি এখানে ছিল? আমি আর বেশিক্ষণ এসব নিয়ে চিন্তা ভাবনা করতে পারলাম না। ভাইয়ার উদ্ভট আচরণ আর এক নাগারে কথা বলায় অতিষ্ঠ হয়ে গেলাম। তুলতুলে এবার নড়ে চড়ে উঠল। আমি বিরক্ত হয়ে চাপা কণ্ঠে বললাম, ভাইয়া তোর বক বক বন্ধ কর তো, আর গাড়ির স্পিড কমা। তুলতুল ঘুমাচ্ছে দেখছিস না? আর বিয়ে নিয়ে তোর এত মাথা ঘামাতে হবে না। আব্বু আম্মু যা সিদ্ধান্ত নেবে তো সেটাই মানতে হবে, ব্যাস। ভাইয়া গাড়ির স্পিড কমিয়ে আমতা আমতা করে বলল, আমি তো তোর মতামত চাচ্ছিলাম, এখন মন দিয়ে গাড়ি চালা, এসব নিয়ে বাসায় যেয়ে কথা বলবো। ভাইয়া আর কথা বাড়ালো না, চুপ থেকেই পার করলো সারা পথ। কেমন যেন চিন্তিত লাগছে ভাইয়াকে। বাসায় এসে তুলতুলের কোলে নিয়ে নির্বিকার ভঙ্গিতে আমার রুমে চলে আসলো। মণিমাও সাথে কেমন নির্লিপ্তভাবেই কথা বলল, অনু একটু এদিকে আয়, আমার পাশে বস। আমি তুলতুলের গায়ে কাঁথা জড়িয়ে দিয়ে ভাইয়ার দিকে চাইলাম। বিছানার এক কোণে পা ঝুলিয়ে বসেছে, দারুণ আগ্রহ নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি ভাইয়ার পাশে এসে বসলাম। বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলাম, কিছু বলবি? ভাইয়া কিছু বলল না, মাথা নিচু করে চুপচাপ দুই হাত এক করে বসে রইল। খানিকক্ষণ ইতস্তত করে আমার হাত আলতো করে ধরল। নিজের দু হাতের মুঠোয় আমার পা হাত আগলে নেয়। নির্লিপ্ত দৃষ্টিতে এক মনে তাকিয়ে আছে আমার দিকে। আমার ভ্রুজোড়া কুঁচকে এলো। ভীষণ কৌতূহল নিয়ে দেখছি ভাইয়াকে। এর আগে কখনো ভাইয়া এমন ব্যবহার করেনি। আমার সাথে কথা বলতে তারা তো জড়তা কাজ করেনি, তাহলে আজ কেন এমন করছে? ওনা, আমি জানি তোর বিয়েটা অন্য সব বিয়ের মতো স্বাভাবিক না। তুই একমাত্র তুলতুলের জন্যই এই বিয়েতে রাজি হয়েছিস। অনেক কিছু বিসর্জন দিয়েছিস এই সম্পর্কের জন্য। এই কদিন তোর পাগলামো দেখেই আমি বুঝেছি তোর জন্য এই পরিবার কতটা গুরুত্বপূর্ণ। আসলে এই পরিবারের প্রত্যেকটা মানুষই ভালোবাসা পাওয়ার যোগ্য। ওনারা সবাই খুব ভালো, সেটা আমরা ছোট থেকেই জানি। তোকেও খুব ভালোবাসে সবাই, বিশেষ করে মণি আন্টি। ওনার মতো ভালো মানুষ পাওয়া মুশকিল। আর ভাইয়াকে মাঝপথে থামিয়ে দিয়ে আমি বললাম, আর তোর ধ্রুব ভাইও খুব ভালো। কিছুক্ষণ আগে হসপিটালে ওনার প্রশংসা করলি, আমার সব মনে আছে। তাই এখন আবার শুরু করিস না। আমি জানি সবাই ভালো। এখন আসল কথাই আয়, বল কি বলবি? ভাই আমার হাত আরও শক্ত করে চেপে ধরল। চোখ মুখে গাম্ভীর্যতা এনে ভারী কণ্ঠে বলল, আমার কাছে সবার উপরে তুই। তোকে কেউ কষ্ট দিলে আমি তাকে কখনোই ছাড়বো না, সেটা আমার ভালো ধ্রুব ভাই হোক বা অন্য কেউ। এখন থেকে একটা কথা মাথায় ঢুকিয়ে রাখ, তোর কোনো দরকার বা কোনো ঝামেলা হলে তুই আমাকে অবশ্যই জানাবি। আমি জানি তোর ধৈর্য শক্তি অনেক, তুই চাপা স্বভাবের মেয়ে। তবে আমার কাছে কোনো কিছু লুকানোর চেষ্টা করিস না। মনে রাখিস, তোর পাশে কেউ না থাকলেও আমি সব সময় থাকবো। আমি হতভম্ব হয়ে গেলাম ভাইয়ার কথা শুনে। আমার আর বুঝতে কষ্ট হলো না ভাইয়া রাস্তায় ধ্রুবর সাথে মেয়েটাকে দেখে ফেলেছে। আমি নিজের হতভম্ব ভাব কাটিয়ে যথাসম্ভব স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। মৃদু হেসে বললাম, তুই হয়তো কোনো কিছু নিয়ে ভুল বুঝছিস ভাইয়া, কেউ আমাকে কষ্ট দেবে না।
শুধু শুধু চিন্তা করিস না তো। হ্যাঁ, আমি যেন ভুল হই, সব কিছু ভুল হয়ে যাক, তুই হ্যাপি থাকলেই হবে। রাত 9টায় বাসায় ফিরলেন ধ্রুব। তুলতুলকে দেখেই খুশিতে আত্মহারা হয়ে গেলেন তিনি। মেয়েকে কোলে নিয়ে বেশ কিছুক্ষণ সময় আদর করার পর শান্ত হয়ে বসলেন। তবে তুলতুল তার পাপার গলা জড়িয়ে ধরে থাকলো আগের মতোই। আমি দূর থেকে তাদের দুজনকে দেখলাম। তাদের দেখে মনে হলো কত বছর পর তুলতুল বাসায় ফিরেছে। বাচ্চা মেয়েটাও অসুস্থতা থেকে বেরিয়ে একটু বেশি চঞ্চলতা দেখাচ্ছে। আমি এগিয়ে গেলাম তাদের কাছে। ধ্রুবর দিকে চেয়ে ক্ষীণ স্বরে বললাম, কিছুদিন ধরে আব্বুর সাথে আসেন না, যে কোনো কিছু হয়েছে। ধ্রুব তুলতুলকে বিছানায় বসিয়ে গালে চুমু দিয়ে ভ্রুক্ষেপহীন গলায় বললেন, আমার কাজ থাকে, তাই আমি অফিসেই থেকে যাই। তুলতুলকে কখন নিয়ে এসেছেন হসপিটাল থেকে? আমি তো কিছুই জানি না। আপনার হয়তো খেয়াল নেই, তবে আপনাকে জানানো হয়েছিল। আর বিকেলে ভাইয়া নিয়ে এসেছে। আপনার কথাও জিজ্ঞেস করেছিল। তুলতুলের সাথে দেখা করতে যাননি কেন? যাননি তাই। আমার কথায় ধ্রুবর মুখশ্রীতে পরিবর্তন হলো। ঠোঁটের কোণে ঝুলে থাকা হাসি মিলিয়ে গেল ধীরে ধীরে। অনুভূতিহীন হয়ে কিছুটা সময় চুপ থেকে বললেন, অফিসের কাজের চাপ বেশি, তাই যেতে পারিনি। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। ধ্রুব জঘন্যতম একটা কাজ করলো। মিথ্যা বললেন তিনি। যে জিনিসটা আমি সবচেয়ে বেশি ঘৃণা করি, ধ্রুব সেটাই করলেন। আমাকে মিথ্যা অজুহাত দেখাচ্ছেন। আমি তো দেখেছি তিনি অফিসে ছিলেন না। আর আব্বুও বলেছেন অফিসে কাজের তেমন চাপ নেই। তাহলে কেন তিনি মিথ্যা কথা বলছেন আমাকে? আর ওই মেয়েটা, তুলতুলের আম্মু, কোথায় হারিয়ে গেলেন? আপনাকে একটা কথা বলার ছিল। আমি ধ্রুবর দিকে চাইলাম। ক্ষীণ স্বরে বললাম, জি বলুন। ধ্রুব হাসলেন। আমার দিকে খানিকটা এগিয়ে এসে ফিস ফিস করে বললেন, আমি আপনাকে ভালোবাসি, আর আপনিও আমাকে ভালোবাসেন। আমি নির্লিপ্ত দৃষ্টিতে ধ্রুবর দিকে তাকিয়ে রইলাম। আজ আর কিছু বললাম না। কিছু বলতে ইচ্ছে করলো না। বারবার মনে হচ্ছে তার মিথ্যা কথা, আর রাস্তায় মেয়ের পাশে হাঁটার সেই দৃশ্যটা। কে ওই মেয়েটা যার কারণে উনি আমাদের সবাইকে মিথ্যা কথা বলছেন? আমি ওনাকে জিজ্ঞেস করা উচিত আমার, কিন্তু কোথাও যেন একটা বাজ কাজ করছে। আচমকায় তুলতুল অস্পষ্ট স্বরে উচ্চারণে বলল, ভালোবাসি। পরপর কয়েকবার তুলতুল এই শব্দটাই উচ্চারণ করলো। ধ্রুব হেসে ফেলল শব্দ করে। আমি ব্যস্ত ভঙ্গিতে তুলতুলকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে এলাম। এখনও ধ্রুবর আকর্ষণ করা হাসির তীক্ষ্ণ শব্দ তীরের মতো কানে এসে বাজছে। অনন্যা, তুই কি ধ্রুবকে অবিশ্বাস করছি? বিশ্বাস খুব ছোট একটা শব্দ, তবে এর মর্যাদা রক্ষা করা খুব খুব কঠিন। ঠিক তেমনি কারো মনে নিজের প্রতি বিশ্বাস জাগানোটা ভীষণ কষ্টকর। ভালোবাসা ছাড়া বিশ্বাস হয়, তবে বিশ্বাস ছাড়া ভালোবাসা কিংবা সম্পর্ক কোনোটাই হয় না। ধ্রুব আর আমার সম্পর্কটা বিশ্বাস দিয়ে শুরু হয়েছে। ধ্রুব একদিনে আমার মনে তার জন্য বিশ্বাস জাগায়নি। দিনের পর দিন তার ব্যবহারের মাধ্যমেই আমার মনে তার প্রতি বিশ্বাস জাগিয়েছে। এতদিনে একটু একটু করে জন্মানো বিশ্বাস এক পলকের একটা দৃশ্য দেখে কিংবা তার এতটা একটা মিথ্যা শুনে ভেঙে যাওয়া কি ঠিক? অন্য সবাই হয়তো কোনো কিছু যাচাই বাছাই না কইরই পুরনো সকল কথা ভুলে শুধুমাত্র একটি মিথ্যাকে গুরুত্ব দিয়েই মানুষকে ভুল বুঝে বসে থাকে। আমরা মানুষ জাতি বড়ই অদ্ভুত। কেউ আমাদের সারা জীবন আগলে রাখলে সেটা আমরা মনে রাখি না। যে না একদিন মানুষটার কোনো ভুল সামনে আসলো, অমনি তার হাজারটা ভালো কাজ ভুলে শুধু খারাপটাই মনে রাখতে শুরু করি। তবে আমি পারলাম না সবার মতো হতে। আমার পক্ষে সম্ভব হলো না ধ্রুবকে অবিশ্বাস করা। বিয়ের পর থেকে আমার প্রতি ধ্রুবর ভালোবাসা, কেয়ার, বিশ্বাস সব কিছু ভুলে শুধুমাত্র একটা মিথ্যাকে গুরুত্ব দিতে পারলাম না। আমাকে আমার প্রাক্তনের সাথে দেখেও যে মানুষটা আমাকে অবিশ্বাস করেনি, আমি কিভাবে সামান্য একটা বিষয়ে তাকে অবিশ্বাস করব? প্রতিদিন একটু একটু করে আমার মনে তিনি নিজের জন্য জায়গা করে নিয়েছেন, বিশ্বাস তৈরি করেছেন। বিচ্ছেদের দাহনে পড়ে বিধ্বস্ত হয়ে যাওয়া আমিটাকে খুব সুন্দর করে সামলে নিয়েছেন। সেই মানুষটা এত সহজে আমাকে ঠকাতে পারেন, এটা মেনে নেওয়া যায় না, কল্পনাও করা যায় না। তিনি মিথ্যা বলছেন, এটা আমি জানি। হয়তো তার পেছনে যথাযথ কোনো কারণ আছে। তুতুলকে দেখতে না এসে তিনি একটা মেয়ের সাথে বাহিরে হেঁটেছেন, এর পেছনেই নিশ্চয়ই কোনো কারণ আছে, খুব বড়সড় কারণ আছে। তা না হলে তিনি কখনোই তুলতুলের অসুস্থতায় নিজেকে আড়াল করতে পারতেন না। যে মানুষ তুলতুলের হালকা সর্দি কাশিতে অস্থির হয়ে পড়ে, সে মানুষ কখনোই তুচ্ছ কারণে তুলতুলকে উপেক্ষা করবেন না। হয়তো সঠিক সময় আসলেই তিনি সবটা খুলে বলবেন, মিথ্যার আশ্রয় কেন নিয়েছেন তাও বলবেন।
এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা। নিজের মস্তিষ্কে জেগে ওঠা প্রশ্নে আমার মন খুব সুন্দর করে উত্তর দিল, না, আমি ধ্রুবকে অবিশ্বাস করছি না, করতে পারি না। ধ্রুবকে অবিশ্বাস করা যায় না, কিছুতেই না। পুরো পৃথিবী আমাকে ঠকালেও ধ্রুব কিছুতেই আমাকে ঠকাবেন না, আমার সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। তাকে অবিশ্বাস করা যায় না, তাকে শুধু বিশ্বাস করা যায়, ভরসা করা যায়। মন থেকে আসা প্রতি উত্তরের বিপরীতে আমার মস্তিষ্ক তখন পাল্টা প্রশ্ন ছুড়ে দিল আমার দিকে। শুধুই কি বিশ্বাস আর ভরসা করা যায়, ভালোবাসা যায় না? এই প্রশ্নের জবাবে আমি শুধুই হাসলাম। সে হাসির মানে হতে পারে অনেক কিছু, যে হাসির মানে আমি বের করতে চাই না, যে হাসিকে শুধু প্রশ্রয় দেওয়া যায়। কিরে, কখন আসবি তোরা? আমরা বেরিয়ে গেছি তো। ফোন রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ভাইয়ার দুর্বল কণ্ঠস্বর ভেসে আসলো। আমি কল লাউড স্পিকারে দিয়ে ফোন ড্রেসিং টেবিলের উপরে রাখলাম। আয়নার দিকে চেয়ে চুল ঠিক করতে করতে বললাম, এই তো রেডি হচ্ছি, একটু পরে বেরিয়ে যাব। আচ্ছা জলদি কর, না হলে আজ সারা রাত শপিং মলে থাকতে হবে। ভাল লাগে না এসব মার্কেট ফার্কেট করতে। তোরাই তো বিয়ে ঠিক করলি, তাহলে তোরা একা একা কেন মার্কেট করতে পারবি না? একদম দল বেঁধে সবাইকে কেন বিয়ে নিয়ে যেতে হবে, আর আমাকেই বা কেন যেতে হবে? ভাইয়া আক্রোশ ভরা কণ্ঠে একের পর এক কথা বলেই যাচ্ছে। ভাইয়ার রাগ দেখে আমি নিজ শব্দে হাসলাম। বিয়ে নিয়ে ভাইয়া বিব্রত বোধ করছে, সব কিছুতেই অস্বস্তি প্রকাশ করছে। আমি সেটা বুঝতে পারছি। হয়তো বিয়ের সময় এমন হওয়াটাই স্বাভাবিক। জীবনের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ বিষয়ে নার্ভাস তো লাগবে, এটাই স্বাভাবিক। আমি ভাইয়ার অস্বস্তি কিংবা চাপা রাগ কোনোটাই পাত্তা না দিয়ে সহজ গলায় বললাম, কারণ বিয়েটা তোর একারও হলেও মার্কেট সবারই করা লাগবে। আর তুই কি পুরনো জামাকাপড় পরে বিয়ের দিন ভাবির বাসায় যাবি নাকি? এই চুপ থাকতো পেতনি, প্যাচাল না পায়রা, জলদি আয়। ভাইয়া ক্ষিপ্ত গলায় কথাটা বলে খট করে ফোন রেখে দিল। আমি মৃদু হাসলাম। রেডি হয়ে রুম থেকে বের হব, ঠিক তখনই ধ্রুব আমাকে ডাকতে ডাকতে হতদন্ত হয়ে রুমে ঢুকলেন। আমাকে দেখে আচমকে থমকে দাঁড়িয়ে গেলেন তিনি। আমি কৌতূহলী চোখে ওনার দিকে চাইলাম। দরজার সামনে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছেন তিনি, চোখের মণিজোড়া স্থির নিষ্পলক। ওনাকে এভাবে দেখে আমি ভ্রুজোড়া নাচিয়ে জিজ্ঞেস করলাম, কিছু বলবেন? আমার প্রশ্নের জবাবে ধ্রুব কিছু বললেন না, আগের মতোই ফ্যাল ফ্যাল করে আমার দিকে চেয়ে আছেন। আমি কয়েক পা এগিয়ে এসে আবারও মিহি কণ্ঠে প্রশ্ন করলাম, কি হলো, কিছু বলছেন না কেন? ধ্রুব সঙ্গে সঙ্গে তার দৃষ্টি ফিরিয়ে নিলেন। হঠাৎই দরজা বন্ধ করে দিয়ে একদম আমার সামনাসামনি এসে দাঁড়ালেন। খানিকটা ঝুঁকে এসে মুখোমুখি হয়ে কণ্ঠে বিস্ময় নিয়ে বললেন, কালো ড্রেস আর হালকা সাজে তোমাকে এত সুন্দর লাগে জানতাম না। অবশ্য না সাজলেও তোমাকে সুন্দরই লাগে, তবে আজ একটু ভিন্ন লাগছে। এখন থেকে তুমি সবসময় আমার সামনে কালো জামা পরে থাকবে, ঠিক আছে? আমি ওনার বুকে হালকা ধাক্কা দিয়ে সোজা করে দিলাম। উনি কপাল কুঁচকে ফেললেন, দু হাত আড়াআড়িভাবে ভাঁজ করে আমার দিকে সরু দৃষ্টি নিক্ষেপ করলেন। আমি ওনার চাহনি উপেক্ষা করে সন্দিহান কণ্ঠে বললাম, একই জিনিস প্রতিদিন দেখতে বা খেতে কখনোই ভালো লাগে না। একটা সময় পর সেই জিনিসটার প্রতি একঘেয়েমি চলে আসবে, এটাই স্বাভাবিক। কথাটা বলে আমি চলে যেতে নিলেই ধ্রুব আমার হাত ধরে ফেললেন। আমি পেছন ফিরে তাকাতে আমার হাত টান দিয়ে আবারও তার মুখোমুখি দাঁড় করিয়ে দিলেন। খানিকক্ষণ স্থির চোখে চেয়ে থাকলেন। ওনার এমন নিষ্পলক চাহনিতে ক্ষীণ অস্বস্তি বোধ করলাম আমি। মাথা নিচু করে আমার দৃষ্টি নামিয়ে নিতেই ধ্রুব তার দু হাতে আমার গাল ধরে তার মুখোমুখি করে অত্যন্ত শীতল কণ্ঠে বললেন, তুমি কোনো জিনিস না যে তোমার প্রতি আমার একঘেয়েমি চলে আসবে। তুমি প্রতিদিন কালো জামা পরলেও আমার একঘেয়েমি আসবে না, আর জামা না পরলেও একঘেয়েমি আসবে না। ধ্রুবর কথায় আমার চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। বিস্ফোরিত চোখে ওনার দিকে তাকালাম। ওনার বুকে থাপ্পড় দিয়ে নাক মুখ ছিটকে বললাম, ছি, আপনি এতটা নির্লজ্জ টাইপ কথাবার্তা বলেন কিভাবে, অসভ্য লোক। ধ্রুব নিজের কথা বুঝতে পেরে থতমত খেয়ে ব্যস্ত ভঙ্গিতে বললেন, আরে এটা তো এমনি কথার কথা বললাম। আমি আর কিছু বললাম না, অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে থাকলাম। ধ্রুব মিনিট খানিক সময় ইতস্তত করে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য গাঢ় স্বরে বললেন, যাই হোক, কোথায় যেন ছিলাম? ও হ্যাঁ, মনে পড়েছে। তুমি কোনো জিনিস না যে তোমার প্রতি একঘেয়েমি চলে আসবে, বুঝতে পেরেছ? আমি তোমাকে ভালোবাসি মানে তোমার সব কিছুকেই ভালোবাসি। তুমি যেমনই হও না কেন, তোমাকেই ভালোবাসি। আর আমার ভালোবাসা কোনো নির্দিষ্ট কারণে নেই। তুমি প্রতিদিন আমাকে নতুন নতুন করে ভালোবাসতে শুরু করি। এসব ড্রেস কিংবা সাজগ্রস্ত জাস্ট ক্ষণিকের ভালো লাগার জন্য, চোখের মুগ্ধতার জন্য। ধ্রুব থামলেন, কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বললেন, অনেক কথা বলে ফেললেন, এবার একটা চুমু দিন তো তুলতুলের আম্মু।
ধ্রুব নিচু হয়ে তার গাল আমার দিকে এগিয়ে দিলেন। আমি কয়েক মুহূর্ত শান্ত চোখে ওনার গালের দিকে স্থির চেয়ে থাকলাম। এখন আর আগের মতো অবহেলার বেড়ে ওঠা সেই অবাঞ্ছিত দাড়িগুলো নেই। খুব সুন্দর করে ছাঁটাই করা খোঁজা খোঁজা দাড়িতে ঢেকে আছে তার ফর্সা গাল। বারান্দার দরজা আর জানালা দিয়ে আচমকায় দমকা হাওয়া এসে এলোমেলো করে দিল আমাকে। বাতাসের সাথে আসা বেলি ফুলের তীব্র সুগন্ধে সম্মোহিত হয়ে গেলাম আমি। দমকা হাওয়ার মতোই এলোমেলো হলো আমার মনের সকল অনুভূতি। ঝড় বইতে শুরু করলো। অনুভূতিরা মিছিলে নামলো। ধ্রুব নামক মিছিল। এই মিছিল যেন থেমে যাওয়ার নয়। খুব ভয়ঙ্কর একটা কাজের দিকে নির্ভয়ে পা বাড়ালাম আমি। ধ্রুবকে এবং নিজেকে প্রচণ্ড রকম অবাক করে দিয়ে সত্যি সত্যি একটা অঘটন ঘটিয়ে ফেললাম। অবিশ্বাস্য হলে সত্যি আমি এই প্রথম ওনার গালে নিজের ঠোঁট ছুঁয়ে দিলাম। আমার নরম সরম ঠোঁট জোড়া আকস্মিকভাবে ওনার নিষ্ঠুর ধারালো গাল ছুঁয়ে দিল। এই প্রথম বুঝে আমি ওনার দিকে পা বাড়ালাম। ধ্রুবর সাথে তাল মিলিয়ে সম্পর্কে সিঁড়িতে কয়েক ধাপ এগিয়ে গেলাম। ধ্রুবর কেঁপে উঠেছিল তখন। তার হুট করেই আবারও থমকে গেলেন। তারপর কিছুক্ষণ সেভাবে দাঁড়িয়ে থেকে ঝট করে কয়েক পা পিছিয়ে গেলেন তিনি। ভূত দেখার মতো অবিশ্বাস্য চোখে আমার দিকে চাইলেন। এমন ভয়ঙ্কর একটা কাজ করে আমি অদ্ভুতভাবে নিজেকে সম্পূর্ণ স্বাভাবিক রূপে আবিষ্কার করলাম। আমার উচিত ছিল লাল হয়ে মাথা নুইয়ে ফেলা, অথচ আমি স্বাভাবিকভাবে ওনার বিস্ফোরিত চোখের দিকে তাকিয়ে রইলাম। মুহূর্তের মধ্যে যেন কান দুটো লাল হয়ে লজ্জায় মিইয়ে গেলেন তিনি। কি অদ্ভুত! ধ্রুব লজ্জা পাচ্ছে, ভীষণ লজ্জা পাচ্ছে। তার চাহনিতে স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে। তার লাল লাল কান দুটো বলে দিচ্ছে তিনি লজ্জা পাচ্ছেন। ইস, অনুচিত কাজ করে ফেললাম বোধহয়। আমার লজ্জা পাওয়ার কথা ছিল, অথচ সেখানে ধ্রুব লজ্জা পাচ্ছে। কি অদ্ভুত! মনে মনে অজানা আনন্দের উপস্থিতি টের পেলাম। আমি হাসলাম ধ্রুবর লজ্জা দেখে। নিজের কাজের জন্য অনুশোচনা কিংবা লজ্জিত বোধ না করে ভেতর ভেতর আমি উল্লাসিত অনুভব করলাম। ধ্রুব হয়তো ভাবেনি আমি সত্যি তার কথা মেনে নেব। কিরে কই তোরা? আজ কি মার্কেট যাবি নাকি বাসাতেই বসে থাকবি? বাহির থেকে মণিমার তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে আসতেই ধ্রুব অপ্রস্তুত হয়ে গেলেন। অবিনস্ত দৃষ্টিতে আশেপাশে চোখ বুলিয়ে হতদন্ত হয়ে রুম থেকে বেরিয়ে গেলেন উনি। আমি তাকিয়ে রইলাম ওনার যাওয়ার দিকে। মুচকি হেসে আমি ওনার পেছন পেছন গেলাম। ধ্রুবকে দেখে মণিমা তিক্ত গলায় বললেন, অনুকে ডাকতে গিয়ে তুই কোথায় উধাও হয়ে গিয়েছিলি? একটা কাজও ঠিক মতো করতে পারিস না। ধ্রুব কিছু বললেন না, চুপ করে দাঁড়িয়ে রইলেন। আব্বু তুলতুলকে কোলে নিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, তোমার এই গাধা ছেলেকে দিয়ে কখনো কোনো কাজ ঠিক মতো হয়েছে সেটা দেখেছ? মণিমা আব্বুর কথা পাত্তা দিলেন না। ধ্রুবর দিকে খানিকক্ষণ তীক্ষ্ণ চোখে চেয়ে থেকে এগিয়ে এসে চিন্তিত গলায় বললেন, ধ্রুব, তোর কান লাল হয়ে আছে কেন? আর মুখটাও তো কেমন যেন লাগছে। তোর কি শরীর খারাপ করছে? অ্যালার্জির সমস্যা হয়েছে নাকি? মণিমার কথাগুলো ধ্রুব বিষম খেলেন। কাশতে কাশতে অপ্রস্তুত ভঙ্গিতে বললেন, কিছু না মা, দেরি হয়ে যাচ্ছে তো, জলদি আসো, আমি গাড়িতে অপেক্ষা করছি। ধ্রুব কথাগুলো বলেই আমার দিকে চেয়ে শুকনো ঢুক গেলে হনহনিয়ে চলে গেলেন। ধ্রুবের এমন হাল দেখে আমার প্রচণ্ড হাসতে ইচ্ছে করলো। হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেতে মন চাইল। কিন্তু আফসোস, এখন তো আর তা করা সম্ভব না। আমি নিজেকে যথাসাধ্য স্বাভাবিক রাখার চেষ্টা করলাম। মণিমা আবারও চিন্তিত গলায় বললেন, এই ছেলের কখন যে কি হয় বুঝি না। কি আর হবে, তোমার ছেলে তোমার মতোই পাগল হয়েছে। আব্বুর কথায় মণিমা তেতে ওঠেন। আবারও শুরু হলো তাদের কথা কাটাকাটি। আমি সেদিকে মন দিলাম না। ফুরফুরে মেজাজ নিয়ে ধ্রুবর পিছু পিছু বেরিয়ে গেল। আমার পেছনে মণিমার রাগে গজগজ করে এটা ওটা বলতে বলতে আসছেন। আব্বু ও মণিমার রাগে ঘি ঢালার জন্য প্রস্তুত হয়ে পেছন পেছন আসছেন। সারা রাস্তা ধ্রুব আর একটার কথা বলেননি। আমি পুরোটা সময় তার দিকে তাকিয়েছিলাম। খেয়াল করেছিলাম তার আর চোখে তাকানো। কিছুক্ষণ পর পরই আর চোখে আমার দিকে চাইতেন। আর চোখাচোখি হতেই লজ্জায় আবারও দৃষ্টি সরিয়ে নিতেন। আমি ধ্রুবকে যত দেখছি ততই অবাক হচ্ছি। আমার চুমু দেওয়াতে তিনি এতটা লজ্জা পাবেন তা ভাবিনি। কেমন আছো ধ্রুব? মেয়েলি সুরেলা কণ্ঠস্বর শুনে আমি শাড়ি দেখা বাদ দিয়ে চমকে পিছনে ফিরে চাইলাম। হাসি মুখে দাঁড়িয়ে আছে সেদিন রাস্তায় ধ্রুবর পাশে দেখা হওয়া মেয়েটা। ধ্রুব পেছন ফিরে মেয়েটার দিকে চাইলেন। সাথে সাথেই মেয়েটার মুখের হাসি আরও প্রসারিত হলো। ধ্রুব কিছুটা অবাক হয়ে মেয়েটাকে প্রশ্ন করলেন, তুমি এখানে কি করছো লীনা?